আইভের কাছাকাছি এসে মিষ্টু বুঝেছে এদের জীবনযাত্রা দেখতে যতই ঝাঁচকচকে হোক, ভেতরটা ফাঁপা। আর এক বন্ধু রুমি বলেছিল, শুভম আর আইভের মধ্যে বনিবনা নেই। মেয়ের কথা ভেবে ওরা ডিভোর্স করেনি। শুভম ট্যুরের নাম করে অন্য কারোর সাথে থাকে। মিষ্টুর ভালো লাগে না এসব শুনতে। সবাই কেমন যেন মেকি। একদিন সাউথ সিটিতে রুমির বরকে দেখেছিল অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে ঘুরতে। সেদিন থেকে মিষ্টু প্রতীকের দিকে বিশেষ নজর দিয়েছে। এদিকে প্রতীক কোচিংয়ে পড়িয়ে রোজ রাত করে ফেরে। দুদিন মিষ্টু অটো করে কোচিংয়ে গিয়ে দেখেও এসেছে যে প্রতীক আছে কি না। এভাবে একটা বছর কাটতেই বিয়ের প্রায় 7 বছর পর এই প্রথম প্রতীকের সাথে বাইরে ঘুরতে এসেছিল মিষ্টু। জীবনে প্রথম পাহাড় দেখে ও বিহ্বল হয়ে গিয়েছিল। পাক খেয়ে খেয়ে গাড়িটা যত উঁচুতে উঠছিল, ওর মনে হচ্ছিল ওই বরফের চূড়াগুলোই স্বর্গ। মনে হচ্ছিল আর একটু পরেই ওই স্বর্গে ও উড়ে বেড়াবে। আসলে প্রতীক একটু ঘরকুনো, আর ওর একার রোজগারে শ্বশুর শাশুড়ি ননদ দেওর আবার নিজের 2 বাচ্চার সংসার টানতে টানতে ও হাঁপিয়ে উঠত। বিয়ের পর একবার গ্যাংটক যাবে কথা হয়েছিল, কিন্তু সেই সময় শ্বশুরের হঠাৎ করে হার্ট অ্যাটাক করায় সেটা আর যাওয়া হয়নি। তারপর রিয়া আর রোহন হলো। এরপর ওদের বড় করা সংসারের আর 5টা ঝামেলা সামলে প্রতীক আর ওকে নিয়ে কোথাও যেতে পারেনি। মিষ্টুর খুব ইচ্ছে ছিল পাহাড় দেখার। আজন্ম কলকাতায় বড় হয়ে কোনোদিন পাহাড় দেখেনিও। বাবার বাড়ি যে 21টা বছর কাটিয়ে এসেছিল, তাতে মাত্র 2বার পুরী, 1বার দীঘা আর 1বার সুন্দরবন ঘুরতে গিয়েছিল মিষ্টু। আর স্কুল থেকে 1বার শান্তিনিকেতন গিয়েছিল সে। বড়দির বিয়ে হয়েছিল ও যখন 11 ক্লাসে। বছর বছর তুহিনদা বড়দিকে কত জায়গায় ঘোরাতো, আর বড়দি বাপের বাড়ি এসে কতগুলো অ্যালবাম আর গল্পের ঝুলি নিয়ে বসতো। মিষ্টু আর মিঠি বড়দির গল্প শুনে স্বপ্ন দেখত তারাও একদিন বিয়ের পর এভাবেই ঘুরবে বরের সাথে। দিদির গল্প শুনে ভবিষ্যতের সুখ স্বপ্নে বিভোর হয়ে যেত ছোট 2 বোন। মিঠি মিষ্টুর থেকেও 2 বছরের ছোট। প্রতীকের সাথে মিষ্টুর বিয়েটাও হঠাৎ করেই ঘটে যায়। বর্ধমানে বড়দির শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিল ও কলেজের পরীক্ষার পর। তুহিনদার বন্ধুর পিস্তুত ভাই প্রতীক। ওর বিয়ে ঠিক হয়েছিল বর্ধমানেই, দিদির এক মামাতো ননদের সাথে। বিয়ের 4 দিন আগে সেই ননদ মামন নিজের পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এদিকে ছেলের বাড়ির মাথায় হাত, সব ব্যবস্থা হয়ে গেছে। আত্মীয়রা আসতে শুরু করেছে। ওরা সবাইকে ধরেছিল একটা বিবাহযোগ্য মেয়ে জোগাড় করে দিতে। 3 মেয়ের বাবা অজয়বাবু তার বড় মেয়ে যখন ফোন করে প্রস্তাবটা দিয়েছিলেন, উনি এটাকে ভগবানের আশীর্বাদ ভেবে নিয়েছিলেন। 1 রাতের মধ্যেই জামাইকে নিয়ে উনি সব ব্যবস্থা পাকা করে ফেলেছিলেন। প্রতীক সম্বন্ধে খোঁজখবর নিয়ে বড় জামাই আগেই নিয়ে রেখেছিলেন। তাই এই তারিখেই মামনের বদলে মিষ্টুর সাথে বিয়ে হয়ে গিয়েছিল প্রতীকের। মিষ্টুর মনে একটু কিন্তু ছিল। সেভাবে বাজার হাট কিছুই হলো না। মায়ের গহনা যা ছিল তা থেকেই ওকে হাতে কানে গলায় মোটামুটি সাজিয়ে বাবা ওকে সম্প্রদান করেছিলেন। শ্বশুরবাড়ি চন্দননগর হলেও বর্ধমানে বসেই বিয়ে হয়েছিল। কারণ প্রতীকের বাবা সবাইকে বলেছিলেন বর্ধমানের মেয়ে। মেয়ে যে বদলে গেছে তার সবাইকে নতুন করে জানাতে চাননি উনি।
তাই মিষ্টুর বেহালার বন্ধুরা, পাড়া প্রতিবেশী কেউই যায়নি ওর বিয়েতে। বাবারও তেমন কোনো খরচ হয়নি ওকে পার করতে। ভবন, ক্যাটারার সব তো ঠিক হয়েই ছিল মামনের। জীবনের নাগরদোলায় মামনের বদলে মিষ্টু পার হয়ে গিয়েছিল এভাবেই। মিষ্টু ওই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এক নতুন জীবনে গিয়েছিল, মনে অনেক আশা নিয়ে। কিন্তু বিয়ের পর বুঝেছিল সবার জীবন বড়দির মতো হয় না। বড়দির ছিল টোনাটুনির সংসার। 5 বছরেও ওদের মাঝে তখনও কোনো নতুন অতিথি আসেনি। অথচ তাই নিয়ে বললে ওরা বলতো ওরা এখনই চায় না কারো দায়িত্ব নিতে। ওদের মাথার উপরও কেউ ছিল না। তুহিনদার রেলের চাকরির সুবাদে ওরা পাশ পেত আর প্রচুর ঘুরত। সেখানে মিষ্টুর দেওর আর ননদ কলেজে পড়ছিল। শ্বশুর প্রাইভেট কোম্পানি থেকে রিটায়ার্ড। শাশুড়ির হাতে সংসার। একমাত্র ওর বরের রোজগারে এত বড় সংসারটা চলত। গড়িয়ায় একটা কলেজে পড়াতো প্রতীক। সকাল 7টার মধ্যে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যেত সে। বিকালে একটা কোচিংয়ে পড়িয়ে রাত 9টা থেকে 10টায় বাড়ি ফিরত রোজ। তার পেছন পেছন সকালে দেওর আর ননদও কলেজে যেত। তবুও মিষ্টুর মনে কোনো দুঃখ ছিল না, কারণ এবারের সবাই তাকে আপন করে নিয়েছিল। দেওর আর ননদ বৌমণিকে চোখে হারাতো। সব খুনসুটি তার সাথে, কোনো কিছু তাকে না দিয়ে খেত না। অন্যদিকে শাশুড়ি ছিলেন মাটির মানুষ, আর প্রতীক ছিল সত্যিই ভালো মানুষ। আদর সোহাগে ওকে ভরিয়ে তুলেছিল। বাতাসিয়া লুপে দাঁড়িয়ে এক মনে পাহাড় দেখছিল মিষ্টু। হঠাৎ দেখা ছোটবেলার বান্ধবী আইভির সঙ্গে। কলেজের পর আর দেখাই হয়নি ওর সাথে। আনন্দে দুজনের চোখে জল এসে গেছিল। আইভি নিজের বরের সাথে আলাপ করিয়েছিল। ওর বর শুভম কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। ওদের একটি মেয়ে টায়রা, 3 বছরের ছোট্ট পুতুল একটা। শুভমের নেশা ফটোগ্রাফি। সে ফটো তুলতে এগিয়ে গিয়েছিল। প্রতীকও দূরে একটা স্টলে কিছু কিনতে ব্যস্ত। আইভির কথা শেষেই হতে চায় না আর। ও যাদবপুরে থাকে। বারবার করে যেতে বলেছিল মিষ্টুকে। নিজের ফোন নাম্বার দিয়েছিল। মিষ্টুর নিজের ফোন নেই শুনে অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল মিষ্টু জয়েন্ট ফ্যামিলিতে সবাইকে নিয়ে থাকে শুনে। মিষ্টু ছেলে মেয়েকে দাদু ঠাম্মার কাছে রেখে এসেছে শুনে ও 1 মিনিট শুধু তাকিয়েই ছিল ওর দিকে। ও চলে যাওয়ার পর মিষ্টু ভাবছিল আইভিরা একসময় খুব আর্থিক কষ্টের মধ্যে বড় হয়েছিল। এখন ওর অবস্থা বেশ ভালোই মনে হলো। কলকাতায় ফিরে আইভির সাথে যোগাযোগটা রেখেছিল মিষ্টু। একদিন প্রতীক কলেজে যাতায়াতের পথে ওকে পৌঁছে দিয়েছিল যাদবপুরে। আইভির ঝাঁ চকচকে ফ্ল্যাটে আধুনিক জীবনযাপনের সব রকম বিলাসিতার উপকরণ মজুদ। মেয়ে পড়ে ডে বোর্ডিংয়ে, শুভম সে সময় ট্যুরে। সারাটা দিন গল্পের মধ্যে কাটলেও এই প্রথম নিজের জীবনটাকে বড় বিস্বাদ মনে হলো মিষ্টুর। আইভি স্বাধীন, বড়দি স্বাধীন, মিঠিরও ভালো বিয়ে হয়েছে, টাটাতে থাকে। ওর জীবনটা যেন রূপকথার মতো। একমাত্র মিষ্টুর জীবনটা বর্ণহীন, কেমন অগোছালো। রাতে বিছানায় ওর পরিবর্তনটুকু ধরা পড়েছিল প্রতীকের চোখে। কয়েকবার আইভির বাড়ি ঘুরে এসেই মিষ্টু জীবনে প্রথম প্রতীকের কাছে আবদার করেছিল সাউথ কলকাতায় নিজেদের একটা ফ্ল্যাটের, যেখান থেকে প্রতীকের অফিস কাছে হবে। প্রতীক অবাক হয়ে তাকিয়েছিল। যদিও ভাই বোন দুজনেই তখন দাঁড়িয়ে গেছে বলে সংসারে সচ্ছলতা এসেছে,
তবু আলাদা হয়ে ফ্ল্যাট কেনার কথা প্রতীক ভাবেইনি কখনো। বাবা মাকে ছেড়ে থাকতে হবে এ কথা মাথায় আনেনি। কিন্তু মিষ্টুর বক্তব্য, সে কি কোনোদিন নিজের সংসার করবে না? এই ভাগের একটা ঘরে ছেলে মেয়ে নিয়ে কষ্ট করবে কেন? প্রতীকের কলেজের কাছে থাকলে প্রতীক বাচ্চাদের সময় বেশি দিতে পারবে, ওখানে ভালো স্কুলে বাচ্চারা পড়বে। আসলে প্রতীক বোঝে এখন আর মিষ্টুকে বোঝানো যাবে না। কয়েকদিনের মধ্যেই মিষ্টু আইভির সাহায্যে ফ্ল্যাটের খোঁজ শুরু করে। শান্ত স্বভাবের প্রতীক ওকে বোঝাতে পারে না। পরের মাস থেকে শনি রবিবারগুলো ফ্ল্যাট দেখার জন্য বরাদ্দ হয়। মিষ্টু বাড়িতেও একটা আভাস দিয়েছিল, প্রতীক বুঝতে পারে। বাবা মা কিন্তু মিষ্টুর বিরোধিতা করেনি, বরঞ্চ বাবা বলেছিল কলকাতায় একটা ফ্ল্যাট থাকা ভালো। অবশেষে গড়িয়া বাইপাসে 3 দিক খোলা 1,500 স্কোয়ার ফিটের দক্ষিণমুখী ফ্ল্যাটটা প্রতীক বুক করে বাধ্য হয়েই। গৃহপ্রবেশের দিন সবাই এসেছিল। আইভিকে আর অন্য বন্ধুদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখিয়ে মিষ্টু শান্তি পায়। 2 দিন পর শ্বশুর শাশুড়ি আর বাকিরা চলে যেতেই মিষ্টুর বেশ আনন্দ হয়। এবার সেও স্বাধীন, আইভির মতো করে সেও সাজিয়েছে ফ্ল্যাটটা। প্রতীক কিছুতেই না করেনি, তবে সকালে ও আর একটা কোচিং জয়েন করেছে। এখন তো প্রচুর সময় হাতে। ছেলে মেয়েকে এদিকের স্কুলে ভর্তি করে দিয়েছে। মিষ্টুর হাতে অখণ্ড অবসর। আইভির মাধ্যমে আরও কয়েকজন বন্ধুর সাথেও যোগাযোগ হয়েছে মিষ্টুর। কিন্তু কদিন যেতেই মিষ্টু ওই আধুনিক জীবনে হাঁপিয়ে ওঠে। বন্ধুদের সাথে আড্ডা আর কিটিপাটি মানেই পরনিন্দা আর পরচর্চা। এত আধুনিক পোশাকেও ও অভ্যস্ত নয়। ও বোঝে ওকে নিয়ে বাকিরা হাসাহাসি করে। ননদের সাথে সিনেমা দেখে, শপিং করে, রাস্তায় দাঁড়িয়ে এগরোল বা ফুচকা খেয়ে যে স্বাদ পেত ম্যাকডোনাল্ড বা কেএফসিতে, সেই প্রাণের ছোঁয়া পায় না সে। ফ্ল্যাটে একা সময় কাটতে চায় না, ননদও আসতে চায় না। প্রতীককে ঘুরতে যেতে বললেই ও লোন আর ইএমআইয়ের গল্প শোনায়। এত জিনিস সব যে লোনেই কেনা। বাচ্চারাও দাদু ঠাম্মাকে মিস করে, ওনারা আসেন না তেমন। মিষ্টু 2 বার ঘুরে এসেছে, কিন্তু ও বাড়িতে গেলে একটা অপরাধবোধ মাথাচাড়া দেয়। কেমন যেন লাগে দেওর বদলি হয়ে বম্বে চলে গেছে। ননদের বিয়ে করার আপাতত ইচ্ছা নেই। একটা ভালো স্কুলে পড়াচ্ছে চন্দননগরেই। ছেলে মেয়ে দুটো কেমন হয়ে যাচ্ছে, জেদি একগুঁয়ে। আগে পিসি পড়াতো, এখন টিচার আছে, তবুও বাজে রেজাল্ট করছে। আইভির কাছাকাছি এসে মিষ্টু বুঝেছে এদের জীবনযাত্রা দেখতে যতই ঝাঁচকচকে হোক, ভেতরটা ফাঁপা। আরেক বন্ধু রুমি বলেছিল শুভম আর আইভির মধ্যে বনিবনা নেই। মেয়ের কথা ভেবে ওরা ডিভোর্স করেনি। শুভম ট্যুরের নাম করে অন্য কারো সাথে থাকে। মিষ্টুর ভালো লাগে না এসব শুনতে। সবাই কেমন যেন মেকি। একদিন সাউথ সিটিতে রুমির বরকে দেখেছিল অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে ঘুরতে। সেদিন থেকে মিষ্টু প্রতীকের দিকে বিশেষ নজর দিয়েছে। এদিকে প্রতীক কোচিংয়ে পড়িয়ে রোজ রাত করে ফেরে। 2 দিন মিষ্টু অটো করে কোচিংয়ে গিয়ে দেখেও এসেছে যে প্রতীক আছে কিনা। এভাবে 1 বছর কাটতেই হাঁপিয়ে উঠেছে সে, অথচ মুখ ফুটে বলতে পারে না প্রতীককে। সেদিন সকালে রুমি ফোন করে আইভির খবরটা দিয়েছিল। পিয়ারলেস হাসপাতালে গিয়ে মিষ্টু যখন পৌঁছালো সব শেষ। ফার্স্ট্রেশন থেকে বিষ খেয়েছিল আইভি। 5 বছরের মেয়েটা প্রতিবেশীদের কোলে। শুভম কয়েক মাস ফেরে না, দিল্লিতে এক পাঞ্জাবি মেয়েকে নিয়ে থাকে কানাঘুষো।
খরচাটাও দিত না বউয়ের মেয়েকে। এসব শুনতে আর ভালো লাগছিল না মিষ্টুর। কেমন একটা ভয় মনের ভেতর। এই আইভির জীবনকে একদিনও হিংসা করেছিল। কত সুখী মনে হতো ওকে। হাসপাতাল থেকে একা চন্দননগর ফিরছিল সোজা। মেয়ে আর ছেলে ফাইনাল পরীক্ষা শেষে থাকতে এসেছিল কয়েকদিন আগেই। প্রতীককে চলে আসতে বলেছিল শুধু। শ্বশুর শাশুড়ি ওকে এভাবে দেখে অবাক। কোনো কথা বলেনি মিষ্টু। বহুদিন পর মন খুলে কেঁদেছিল শাশুড়িকে জড়িয়ে। ননদের কোলে মাথা রেখে শুয়েছিল সন্ধ্যায়। ছেলে মেয়েও খুব খুশি মা চলে আসায়। দুদিন এভাবেই কেটে গেল। প্রতীক দুবার উসখুস করেছিল ফেরার জন্য। মিষ্টু আর ওর বোন বসে বাতাবি লেবু মাখা খাচ্ছিল। বাচ্চারা বাইরে খেলছে। প্রতীক যাওয়ার কথা তুলতেই মিষ্টু জানিয়ে দেয় সে আপাতত যাচ্ছে না। প্রতীক বলে, কিন্তু বাচ্চাদের স্কুল আর আমার কোচিং এসব। মিষ্টু বড় বড় চোখ করে বলে, সব আমায় বলতে হবে নাকি? কলকাতায় ফ্ল্যাট একটা সম্পত্তি, আপাতত ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দাও। টিভি, ফ্রিজ সব নিয়ে এসো এখানে। ভাইয়ের ঘরটা তো এখন খালি, আর ছেলে মেয়েকে এখানে ভর্তির দায়িত্ব তোমার বোনের। সবে তো বছরের শুরু, আর এত বছর যেভাবে অফিস করেছ, মোট কথা ওখানে আর আমি যাচ্ছি না। প্রতীকের বহুদিন পর বউকে সেই প্রথম দিনের মতো আদর করতে ইচ্ছে করে। বোন উঠে পাশের ঘরে চলে গেছে ততক্ষণে। মিষ্টুর মনে হয় জীবনটা সত্যিই এক আজব নাগরদোলা। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটা যদি ফেসবুক থেকে শোনেন তাহলে আমার পেজটা ফলো, এবং যদি ইউটিউব থেকে শোনেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।